ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়ে ভারতের উত্তর পূর্ব দিককে এবার অশান্ত করার চেষ্টা করছে পাকিস্তান এবং বাংলাদেশ। কালকে দ্য ইকোনমিস্টে এমন এক প্রতিবেদন আমাদের সামনে এসছে, তা কিন্তু রীতিমতো তোলপাড় করে দিয়েছে আন্তর্জাতিক মহলকে। কেন আমি এ কথা বলছি? আপনারা আমাকে 8 থেকে 10 মিনিট দিন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি কেন এই সমগ্র পরিস্থিতিটা ভারতবর্ষের জন্য অত্যন্ত বিপজ্জনক এক ভবিষ্যৎকে ইনভাইট করছে, এবং অবিলম্বে ভারত সরকার যদি এ বিষয়ে কড়া পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু পরিস্থিতি হাতের বাইরেও চলে যেতে পারে। প্রথমত, কালকে বাংলাদেশের জুলাই বিপ্লবের উদযাপন দিবস ছিল, আপনারা অনেকেই হয়তো জানেন। কিন্তু উল্লেখযোগ্যভাবে যে সকল ছাত্ররা শেখ হাসিনাকে দেশ থেকে চলে যাওয়ার পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, অর্থাৎ ইউনেসের সেই ছাত্র নেতারা, তাদের মধ্যে 4 জন ছাত্র নেতা বা নেত্রীরা কালকে সেই অনুষ্ঠানে উপস্থিতি থাকেননি। তারা ছিলেন কক্সবাজারের একটি নির্দিষ্ট বিলাসবহুল হোটেলে। যদিও বলা হচ্ছে তারা নাকি ছুটি কাটাতে গেছিলেন। এবার যারা সারা বছর ধরে জুলাই বিপ্লবকে বিজ্ঞাপন করলেন, সাধারণ মানুষের মধ্যে জুলাই বিপ্লবের যে মাহাত্ম্য সেটাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলেন, এবং আগাগোড়া মিথ্যা পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য সাধারণ মানুষকে দিনের পর দিন ভুল বোঝালেন, তারাই নজিরবিহীনভাবে সেই জুলাই বিপ্লবের ওই মঞ্চতেই ছিলেন না। তারা ঢাকা থেকে বহু দূরে কক্সবাজারের একটি বিলাসবহুল হোটেলে ছিলেন। শোনা যাচ্ছে তারা এমন একজনের সঙ্গে মিটিং করেছেন যিনি ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ক্লোজড। এবার এই ঘটনাটাকে সাইডে সরিয়ে রাখুন। আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন এই বাংলাদেশ কার্যত আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছেন মোহাম্মদ ইউনূস। আমি এ বিষয়ে একটি প্রতিবেদন করেছিলাম, বাংলাদেশের মানুষজন আমাকে তেড়ে গালাগালি দিয়েছেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দ্য ইকোনমিস্টে যে কলাম বেরিয়েছে, যে লেখা বেরিয়েছে, সেই লেখাকে আপনারা কি অগ্রাহ্য করতে পারবেন? এবং দিনের শেষে বুঝবেন এই বাংলাদেশ আসলে ডিপ স্টেটের পরিকল্পনায় এবং চক্রান্তে কার্যত শেষ হয়ে গেছে। কালকে বাংলাদেশ চীন এবং রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি বাতিল করেছে, বাংলাদেশের কোনো মিডিয়া তা দেখায়নি। আমি সমস্ত বিষয় নিয়ে এর পরের ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসবো এবং বলবো কেন হঠাৎ করে তারা রাশিয়া, এমনকি চীনের সঙ্গেও তারা অস্ত্র চুক্তি বাতিল করলো। এমনকি চীন বাংলাদেশকে যে প্রস্তাব দিয়েছিল সাউথ এশিয়ান ব্লকের, যেখানে চায়না, পাকিস্তান, বাংলাদেশ থাকবে, সেই প্রস্তাবেও বাংলাদেশ সরকার না বলতে বাধ্য হয়েছে, কারণ মোহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্পের পায়ে আত্মসমর্পণ করেছেন। এবার কেন এতগুলো কথা বললাম? দেখুন, আজকে এই প্রতিবেদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। ভারতের কোনো মিডিয়া, আন্তর্জাতিক স্তরের মিডিয়া, এমনকি বাংলাদেশের কোনো মিডিয়া এই কথাগুলো বলেনি, কারণ এই বিষয়ে তারা রিসার্চটুকু করছে না। কালকে বাংলাদেশের এই সামগ্রিক পরিস্থিতি এবং পাকিস্তানের এবং আমেরিকার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র দ্য ইকোনমিস্টে একটি ইন্টারভিউ দেন। এতটা তো ঠিক ছিল। ইকোনমিক্স এটাও লিখেছে যে তারা ইন্টারভিউর জন্য আসিম মুনিরকে রিকোয়েস্ট করেছিলেন, আসিম মুনিরই তার নাম প্রস্তাব করেন এবং তিনি একটি ইন্টারভিউ দেন। সেই ইন্টারভিউতে একটি জায়গায় তাকে প্রশ্ন করা হয় যে ধরুন আবার ভারতবর্ষে কোনো সন্ত্রাসী হামলা হলো এবং নরেন্দ্র মোদী পরিষ্কার বলেছেন যদি এবার কোনো সন্ত্রাসী হামলা হয় আপনাদেরকে শেষ করে দেবে। তখন এই পাকিস্তানের সেনাবাহিনীর কর্তা বলেন যে নরেন্দ্র মোদী কেন ভাবছেন যে ওরা আমাদের শেষ করতে পারবে, আমাদেরও প্ল্যান রেডি, আমরা এবার পূর্ব দিক থেকে ভারতবর্ষকে আক্রমণ করব। পূর্ব দিক থেকে আক্রমণ করব মানে কি হলো? তারা বাংলাদেশের দিক থেকে ভারতবর্ষকে আক্রমণ করবে, তা অফিসিয়ালি কালকে জানিয়ে দিয়েছেন দ্য ইকোনমিস্টে। এবং এই প্রতিবেদন যদি ছত্রে ছত্রে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন তারা চেষ্টা করছে বাংলাদেশে একটি নির্দিষ্ট সেনা ঘাঁটি স্থাপন করার। যদি আমেরিকাও সেই ঘাঁটি স্থাপন করে ফেলে তাহলে ভারতের উত্তর পূর্বকে অশান্ত করার পরিকল্পনা তাদের সহজ হবে করা, ফলে সেই চেষ্টাই কিন্তু তারা করছেন। এবার এই সমগ্র প্রতিবেদনে আরো এমন কিছু কথা আছে যেগুলো কিন্তু নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো। দেখুন, আপনারা জানেন মোহাম্মদ ইউনূস সরকার ইতিমধ্যেই পাকিস্তানের কাছে তাদের সমস্ত কিছু সারেন্ডার করে দিয়েছেন। এ মাসেই পাকিস্তানের ডেপুটি পিএম
বাংলাদেশ সফরে আসবেন। এমনকি পাকিস্তানের হাই লেভেল আইএসআই কমিটি তারা কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে পৌঁছে গেছে, যা একাধিক সংবাদপত্রে কিন্তু প্রকাশিত হয়েছে। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্কটা কেমন, এর জন্য আপনাকে পৌঁছে যেতে হবে কিছুদিন আগে। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির তিনি আমেরিকা সফরে পৌঁছান। দেখুন, আসিম মুনির বেসিক্যালি ফেল্ড চিফ ফিল্ড মার্শাল। তিনি প্রথমে ভারতকে উস্কেছিলেন এবং তার নিজের যদি অবস্থানটা দেখবেন তিনি বেসিক্যালি চেয়ার বাঁচানোর খেলাটা খেলছেন। তার বিপক্ষে ইমরান খানের সরকার, ইমরান খানের দল রীতিমতো আন্দোলন করেছে এবং পাকিস্তানের সাধারণ মানুষ আসিম মুনিরের আচরণের রীতিমতো বিরক্ত। কেন বিরক্ত? কারণ তিনি ইমরান খানের সঙ্গে যা করেছেন সাধারণ মানুষ তা মেনে নিচ্ছেন না। এই আসিম মুনির বালুচিস্তান ইস্যু, সিন্ধ ইস্যু, তালিবান ইস্যু সমস্ত কিছুতে কিন্তু ব্যর্থ হয়েছেন এবং সেই ব্যর্থতাটাকে ঢাকার জন্য তিনি ভারতের বিপক্ষে সন্ত্রাসী হামলা করালেন এবং ভারত যখন পাল্টা পাকিস্তানের উপর অ্যাটাক করলো তখন তিনি ইমোশনাল ব্লেম গেম খেলতে শুরু করলেন। প্রথম যাত্রায় তিনি সফল হলেন এবং তিনি নিজেই নিজেকে ফিল্ড মার্শাল রূপে আখ্যায়িত করলেন। এই আসিম মুনির গেলেন কোথায়? আমেরিকায়। সেই আমেরিকায় গেলেন এবং আমেরিকার সঙ্গে তিনি একাধিক সিক্রেট ডিল করলেন। দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে এখানে এমন একটি নির্দিষ্ট কোম্পানি এই ডিলে জড়িয়ে গেছে, সেই কোম্পানির মালিকানা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের। সেই কোম্পানির নাম হলো ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল। এটি ইউএস বেসড ক্রিপ্টোকারেন্সি ফার্ম, যেটি 2024 সালে প্রতিষ্ঠিত হয়। এই ফার্মের যদি আপনি চিফ ক্রিপ্টো অ্যাডভোকেটের নাম দেখবেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি এরিক এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, যারা কিনা ডোনাল্ড ট্রাম্পের দুই ছেলে, তারা কিন্তু এই কোম্পানির Web3 অ্যাম্বাসাডার। এমনকি ছোট্ট একটি ছেলে যিনি সদ্য হয়েছেন তাকেও কিন্তু একটি নির্দিষ্ট অফিসিয়াল পোস্ট এই ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল কোম্পানি দিয়েছে। এবার এই কোম্পানির সাথে পাকিস্তান কি চুক্তি করেছে? পাকিস্তান চুক্তি করেছে যে তাদের সিপেকে যে হাইড্রো পাওয়ার প্রজেক্ট হচ্ছে, অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, বালুচিস্তানে যে বিদ্যুৎ তৈরির হাইড্রো পাওয়ার প্রজেক্ট হচ্ছে, সেখান থেকে 2000 মেগাওয়াট বিদ্যুৎ তারা আমেরিকার এই কোম্পানিকে দেবে। কারণ এই কোম্পানি বিটকয়েনকে মাইনিং করবে এবং বিটকয়েন মাইনিং এই প্রসেসটায় সাপোর্ট করবে আমেরিকাকে পাকিস্তান। এ বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং হয় পাকিস্তানেই। এই কোম্পানির পক্ষ থেকে পাকিস্তানে আসেন জ্যারি হিটকফ। এই জ্যারি হিটকফকে, এই জ্যারি হিটকফের বাবার নাম হলো স্টিভ উইটকফ। এই স্টিভ উইটকফ কি কে? এই স্টিভ উইটকফ হলো ডোনাল্ড ট্রাম্পের সর্বক্ষণের ছায়া সঙ্গী। আপনারা ডোনাল্ড ট্রাম্পের একাধিক ছবি দেখবেন এই স্টিভ উইটকফের সঙ্গে গলফ খেলেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি স্টিভ উইটকফ বিভিন্ন জায়গায় আমেরিকার হয়ে ডিল করতে চান। কখনো ইসরায়েল ইরানের যুদ্ধে ওনাকে পাবেন, কখনো তালিবানের সঙ্গে কথাবার্তাতে ওনাকে পাবেন, কখনো বাংলাদেশের সঙ্গে সমঝোতা করার সময়ও এই স্টিভ উইটকফকে আপনি পাবেন। এই স্টিভ উইটকফের ছেলে জ্যারি হিটকফ বা উইটকফ, তিনি কিন্তু পাকিস্তানে এসেছিলেন এই ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল টিমের ডেলিগেশন হয়ে, যারা পাকিস্তানে এসে পাকিস্তান সরকার এবং আসিম মুনিরের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মিটিং করেন। অর্থাৎ পাকিস্তানও কিন্তু বকলমে ডোনাল্ড ট্রাম্পের হাতে বিক্রিটা হয়ে যায় ঠিক সেদিনই। এই যে পাকিস্তানের ট্যারিফ কম, পাকিস্তানে তেল পাওয়া যাবে, এই সকল গল্পগুলো শুনছেন না, এইগুলো পুরোটাই স্ক্রিপ্টেড, অনেক আগে সাজানো। ঠিক যেভাবে বাংলাদেশের শেখ হাসিনার উচ্ছেদের গল্পটা সাজানো, যেভাবে ডিপ স্টেটের কোটি কোটি টাকা বাংলাদেশের মার্কেটে খেটেছে, যেভাবে আইএসআই ডিপ স্টেটকে নিয়ে, ডিপ স্টেটের পয়সাকে কাজে লাগিয়ে জর্জ সরোজ এবং তার ছেলে আলেকজান্ডার সরোজ এই পুরো পরিকল্পনাটা করেছে ডোনাল্ড ট্রাম্পকে কাজে লাগিয়ে, যেভাবে ছাত্র নেতাদের দিনের পর দিন ইন্টারভিউ নেওয়া হয়েছে, পুরো গল্পটা একই রকম ভাবে পাকিস্তানের ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে ডোনাল্ড ট্রাম্পের নিজের কোম্পানি ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল জড়িত, যারা বিটকয়েন মাইনিং করে এবং ক্রিপ্টো এবং মাইনিং ইন্ডাস্ট্রি পাকিস্তান বকলমে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার হাতে দিয়ে দিয়েছে। আমি চাই আপনারা দ্য ইকোনমিস্টের এই প্রতিবেদনটা পড়ুন, তাহলে বুঝতে পারবেন আসলে অনেক বড় প্রতিবেদন, অনেক কিছু লেখা আছে। আমি ছোট ছোট করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি কিভাবে পাকিস্তান আমেরিকা
এবং ভারত এই এবং বাংলাদেশ একসঙ্গে ভারতের বিপক্ষে এই বড়সড় চক্রান্তটি করছে। ডোনাল্ড ট্রাম্প পাল্টা পাকিস্তানকে কি দিচ্ছেন? আপনাদের হয়তো মনে আছে জো বাইডেনের আমেরিকা পাকিস্তানের লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল টেস্টের উপর স্যাংশন লাগিয়েছিল, কারণ আমেরিকা মনে করেছিল পাকিস্তানের কাছে এই ধরনের লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল চলে যাওয়া আসলে আমেরিকার বিপদ বাড়াবে। ডোনাল্ড ট্রাম্প নাকি পাকিস্তানকে কথা দিয়েছে যে তারা আপাতত সেটি রদ করছে, অর্থাৎ স্যাংশন ওরিয়েন্টেড কাজকর্ম নিয়ে তারা এখনো ভাবছে না। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প একাধিক এইড প্রোগ্রাম পাকিস্তানের জন্য চালু করছে, একাধিক উইপেন ছোট ছোট অস্ত্রকে হাতে দেওয়ার চেষ্টা করছে, এবং তারা তাদের দেশের বিভিন্ন মিলিটারি অ্যাগ্রাসনকে থামানোর জন্য পাকিস্তানকে সরাসরি সাহায্য করছে। বকলমে ধরে নেওয়া যায় বালুচিস্তান লিবারেশন আর্মি, পাকিস্তানি তালিবান, বিভিন্ন যে বিদ্রোহী গ্রুপের উৎপাত পাকিস্তান সেনাবাহিনীর কর্তাদের বিব্রত করছে, সেগুলো থামানোর জন্য পাকিস্তান মিলিটারি আমেরিকার সাহায্য নেবে। এই হলো একটা পার্ট। পাশাপাশি আপনাদের মনে আছে অপারেশন সিন্দুরের সময় ইউএস জেনারেল কুরিলার একটি কথা, যিনি বলেছিলেন পাকিস্তান ইজ আওয়ার কাউন্টার টেরার পার্টনার। অনেকে চমকে গেছিলেন যে পাকিস্তান কিভাবে কাউন্টার টেরার পার্টনার হতে পারে এবং কোন টেরোরিজম অর্গানাইজেশনের সঙ্গে আমেরিকা লড়ছে পাকিস্তানের সাহায্য নিয়ে। কিছুদিন আগে দেখলাম সেই কুরিলাকে পাকিস্তানের সেনাবাহিনীর সর্বোচ্চ সম্মান একটি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, অর্থাৎ পাকিস্তান এতটাই সেলফ ক্রাইসিসে ভোগে যে যে যা তাদের বিপক্ষে হাওয়া খাইয়ে বলে তাদেরকেই সম্মানিত করে আন্তর্জাতিক স্তরে বাজার গরম করার চেষ্টা করে। অর্থাৎ আপনারা আমেরিকার সঙ্গে পাকিস্তানের ডিলটা বুঝলেন, এবং এ বিষয়ে কালকে থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হচ্ছে। আমি চাই আপনারাও নিজেরা রিসার্চ করে একটু জানুন। পাশাপাশি এই ইন্টারভিউটায় যদি প্রকাশ্যে দেখেন তাহলে আসিম মুনিরকে নিয়ে এই মুখপাত্র কি বলেছেন? তিনি বলেছেন আসিম মুনির ইজ নট এ র্যাডিকাল ইসলামিস্ট। তিনি 5 বার নামাজ পড়েন, কিন্তু তিনি মোল্লাদেরকে বিশ্বাস করেন না। কোট আনকোট একদম মোল্লা শব্দটা ব্যবহার করা হয়েছে, যে মোল্লাদের ব্যবহার করেন না, মানে বিশ্বাস করেন না, কারণ তারা ধর্মের নামে ব্যবসা করে, এই ধরনের কথাবার্তাগুলো আছেন। এবং তিনি বলেছেন হ্যাঁ 5 বার নামাজ পড়া সত্ত্বেও আসিম মুনিরের মতো সেনাপ্রধান পাশ্চাত্য চিন্তাধারা এবং আধুনিকতায় বিশ্বাস করে, এই কথাবার্তাগুলো এখানে আছে। কিন্তু তখন তারপরে তাকে প্রশ্ন করা হয় যদি ভারত আপনাদেরকে শেষ করে দেয় এবং ভারতে যদি ফের একবার সন্ত্রাসবাদী হামলা হয় তখন আপনারা কি করবেন? ইনি বলেছেন উইল স্টার্ট ফ্রম ইস্ট, দে অলসো নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দে ক্যান বি হিট ফ্রম এনিওয়্যার বা এভরিওয়্যার। অর্থাৎ আমরা পূর্ব দিক থেকে আক্রমণ করব, আর এই পূর্ব দিক থেকে আক্রমণ করা মানেই বাংলাদেশের প্রসঙ্গ চলে আসে ইকোনমিক্যাল টাইমসের এই ইন্টারভিউটায়। পূর্ব দিক থেকে হামলা করা মানে ভারতের 7 সিস্টার্সকে এরা টার্গেট করতে চাইছে। বাংলাদেশে আমেরিকান সেনাঘাঁটি যদি তৈরি হয় তাহলে আমেরিকা বাংলাদেশের এই ঘাঁটিকে কাজে লাগিয়ে ভারতবর্ষের উত্তর পূর্বকে অশান্ত করতে পারবে। তারা রোহিঙ্গাদের জন্য করিডর তৈরি করবে, রাখাইন করিডর তৈরি হবে, যেখানে অস্ত্র তারা আরাকান আর্মির হাতে পৌঁছে দেবে, যে আরাকান আর্মি আবার মায়ানমারের ক্ষমতাশীল জুংটা সরকার, যিনি চীনের মদতপুষ্ট একটি সরকার, তাদের বিপক্ষে সরাসরি লড়াই করতে পারবে এবং বকলমে বাংলাদেশকেও পুরোটা কন্ট্রোল করতে পারবে। অর্থাৎ বৃহত্তর একটা গেম কালকে ইকোনমিক টাইমসের এই ইন্টারভিউতে। মনে রাখবেন ইকোনমিক টাইমস কিন্তু ডিপ স্টেটের টাকায় চলে, আমেরিকানদের টাকায় চলে ইকোনমিক টাইমস। ফলে এইটা কিন্তু পরীক্ষিত সত্য যে তারা যে কথাগুলো আজকে আমাদের সামনে নিয়ে এসছে তার ভিত্তি কিন্তু অত্যন্ত সুদৃঢ়। অর্থাৎ বুঝতেই পারছেন এই পুরো বিষয়টি ভারতের জন্য নিঃসন্দেহে উদ্বেগের কারণ। এবং ডোনাল্ড ট্রাম্প নাকি আসিম মুনিরকে প্রমিসড করেছেন যে ভারতের উপর তিনি প্রেসার ক্রিয়েট করবেন এবং ভারতের সঙ্গে পাকিস্তানের বৈঠক করতে তিনি বাধ্য হবেন, যদিও ভারতবর্ষ ডোনাল্ড ট্রাম্পের এই আবেদন সম্পূর্ণভাবে রিজেক্ট করে দিয়েছে। যতটা পারলাম আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। আমি এর পরের প্রতিবেদনে আপনাদের বলবো কেন ভারতবর্ষ চীন এবং রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি, মানে বাংলাদেশ বাতিল করলো চীন এবং রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি। ফলে সব মিলিয়ে এই পরিস্থিতি না ক্রমশ জটিল জায়গায় যেতে শুরু করেছে। অত্যন্ত জটিল এবং উদ্বেগজনক ভয়ঙ্কর একটা পরিস্থিতি আমাদের সামনে প্রতিনিয়ত কিন্তু আসছে, অন্তত 7 সিস্টার্স ওরিয়েন্টেড এই পার্টিকুলার জায়গাটি থেকে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।